আমরা সর্বশেষ ভারত সরকারকে বলবো, আপনাদের নিজেদের তৈরি করা দেশের আইনকে আপনারা সম্মান করবেন। 1968 এর যে বর্ডার সিকিউরিটি ফোর্স অ্যাক্ট আছে, সেখানে পর্যন্ত আপনাদেরকে যখন তখন দেখা মাত্র গুলি করবার অধিকার দেওয়া হয় নাই আপনার পক্ষে। তাহলে শুট অন সাইট পলিসি কোথায় পেলেন? আপনার নিজের আইনই তো সেটা নাই। আপনার দেশে অবৈধ অনুপ্রবেশকারীদের আইন আছে, ফরেনার্স অ্যাক্ট, এলিয়েন অ্যাক্ট আছে। সেখানে বলা আছে আপনি 5 থেকে 10 বছর পর্যন্ত জেল দিতে পারবেন, জরিমানা করতে পারবেন, আটকে রাখতে পারবেন। গুলি করার কথা তো কোথাও বলা নাই। বাংলাদেশ সরকারের সাথে সীমান্ত নিয়ে ভারতের 4টা প্রোটোকল সাইন হয়েছে। 2011 সালে আমাদের জয়েন্ট কম্বাইন্ড আপনার বর্ডার ম্যানেজমেন্ট প্রোটোকল আছে, সেখানে পরিষ্কার করে বলে দেওয়া আছে যে সীমান্তের 150 গজের ভিতরে দুই দেশই কোন লিথাল ওয়েপন, মারণাস্ত্র ব্যবহার করতে পারবে না, কাউকে গুলি করতে পারবে না, কোনো কোনো স্থাপনা তৈরি করতে পারবে না। কিন্তু সেগুলো কেন আপনারা মানছেন না? আমরা তো একমত হয়েছে এই জিনিসগুলো আমরা মানবো। তাহলে আপনি কিসের ভিত্তিতে দ্বিপাক্ষিক সেই সম্পর্কটা করবেন যে আমাদের একমত হওয়া আইনগুলো, একমত হওয়া প্রোটোকলটা পর্যন্ত আপনারা মানছেন না? তাহলে আপনি কোথায় আমাকে সম্মান করছেন? আমার রাষ্ট্রকে, আমার জনগণকে আপনি সম্মান করছেন। আমরা সেই সম্মানজনক সম্পর্কটা দেখতে চাই এবং ভারতকে প্রমাণ করতে হবে বাংলাদেশের আগামী দিনের দ্বিপাক্ষিক সম্পর্ক কূটনৈতিকভাবে কোন দিকে যাবে, কতদূর যাবে এবং সেটা কতটা সম্মানজনক হবে, সেটা প্রমাণ করবার দায়িত্ব শতভাগ ভারতের। কারণ বাংলাদেশ ইতিমধ্যে এটা প্রমাণ করেছে যে আমরা সকল সম্মতিমূলক প্রোটোকল মেনে চলছি। আমরা সরকারের সমালোচনা করছি। একজন বিরোধী দলীয় এমপি ব্যারিস্টার আরমান সীমান্ত হত্যা পুশিন নিয়ে আলোচনা করবার জন্য সংসদের কার্যবিধির 147 বিধিতে নোটিশ দিয়েছেন। নোটিশটা গ্রহণ করেছে সংসদ, গ্রহণ করে লাস্ট মোমেন্টে আলোচনা সাসপেন্ড করে দিয়েছে। বাংলাদেশ সরকারের এই দুষ্টামি বন্ধ হওয়া দরকার। আপনাদের লজ্জা হওয়া দরকার। আপনাদের এমপি মন্ত্রীরা ছেলে মেয়ে বউ বাচ্চার নামে জেলা উপজেলা ইউনিয়নের নাম রাখার সময় পান, সেগুলো নিয়ে হাস্যরস করবার সময় পান, কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ শত শত নাগরিকদের জীবন যেখানে জড়িত, হাজার হাজার আইডেন্টিফাইড নন আইডেন্টিফাইড মাইগ্রেন্টের জীবন যেখানে জড়িত, সেই সীমান্ত হত্যা এবং কুশির নিয়ে আলাপ করবার সময় আপনারা দিচ্ছেন না পার্লামেন্টে। এই পার্লামেন্টকে যদি আপনারা কার্যকর করতে চান, তাহলে এই পার্লামেন্টকে জনতার বিষয় নিয়ে কথা বলবার সুযোগ দিতে হবে। অবিলম্বে সংসদে সর্বদলীয় ঐকমত্যের ভিত্তিতে সীমান্ত হত্যা এবং কুশির নিয়ে আলোচনা করা দরকার এবং আমাদের নিজস্ব প্রোটোকল তৈরি করা দরকার। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, দেশবাসী, আসসালামু আলাইকুম। স্বাধীন বাংলাদেশে তার প্রতিবেশীদের সাথে সম্পর্কটা সবসময় আমাদের জন্য একটা কষ্টকর এবং একটা লম্বা সময় অপমানজনক ছিল, এবং এই সম্পর্কটাকে উন্নত করবার জন্য বাংলাদেশ পক্ষে আসলে আমরা যথেষ্ট চেষ্টা করেছি। আমাদের সব সরকারি দাবি দাওয়া মানা এবং চুক্তি মোতাবেক ভারতের অথবা মিয়ানমারের স্বার্থ সার্বভৌমত্ব রক্ষা করবার ব্যাপারে কখনই পিছপা হন নাই এবং সবসময় চেষ্টা করেছেন সর্বোচ্চ করে কিভাবে এই প্রতিবেশী সুলভ সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। কিন্তু দুঃখজনক ভাবে আমরা দেখেছি যে ভারত এই সম্পর্কটাকে কখনোই সম্মানজনক ভাবে ডিল করতে চায়নি। রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক, জনগণের সাথে জনগণের সম্পর্কের বদলে আমরা গত 5.5 দশক ধরে দেখেছি কিভাবে শেখ পরিবারের সাথে সম্পর্ক তৈরি করা যায়, আওয়ামী লীগের সাথে সম্পর্ক তৈরি করা যায়, এবং এই সম্পর্কটা কখনোই তারা রাষ্ট্রিক। এবং যদি এমন হতো যে আওয়ামী লীগের সাথে সম্পর্ক তৈরি করে হলেও আমাদের দ্বিপাক্ষিক ইস্যুগুলোর সমাধান করতে পেরেছে অথবা আমাদের জাতীয় স্বার্থ সংরক্ষণ করা গেছে, তেমনটাও হয়নি। আওয়ামী লীগ জাতীয় পার্টি মিলে এই ভারতীয় একাদশ গত 5.5 দশক ধরে সবচেয়ে বেশি সময় ক্ষমতায় রয়েছে। হাসিনাকে পদচ্যুত করে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে, আওয়ামী লীগের সরকারের পতন হয়েছে, ভারতের স্বার্থপূর্ণ হয়েছে। তাই অন্তর্বর্তীকালীন সরকারের সময় ভারত এই সম্পর্কটাকে কোনোভাবে অ্যামেন্ড করবার চেষ্টা করে নাই। তারা বারবার বলেছে নির্বাচিত সরকার যদি আসে, নির্বাচনের পরে তারা সবকিছু ঠিক করে নেবে। নির্বাচিত সরকার আসবার পরেও আমরা দেখতে পাচ্ছি আচার আচরণ খাদ্যতে কোনো পরিবর্তন দিল্লির পক্ষ থেকে প্রকাশ করা হচ্ছে না, প্রতীয়মান হচ্ছে না। তার গুরুত্বপূর্ণ জায়গা অনুষঙ্গ হচ্ছে, যেটা সীমান্ত হত্যা এবং কুশিন আকারে আমরা গত কয়েক সপ্তাহ ধরে দেখতে পাচ্ছি। গত 3.5 মাসে নির্বাচিত সরকার আসার পরে প্রায় 22 থেকে 23 জন বাংলাদেশি নাগরিককে নৃশংসভাবে হত্যা করা হয়েছে আমাদের সীমান্তে। তাহলে নির্বাচিত সরকার তো এসেছে, বলা হয়েছিল সম্পর্ক উন্নয়ন হবে, হয় নাই তো। আপনারা আপনাদের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের অংশ হিসেবে বলেছিলেন যে ভিসা ওপেন করে দেওয়া হবে, বাংলাদেশ সরকারও এমনটা কথা বলেছিল, করেন নাই তো। বলা হচ্ছিল দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তিতে সীমান্ত হত্যা কমিয়ে আনা হবে। সম্প্রতি যে আমরা বিডিআর এবং বিএসএফ এর মিটিং দেখলাম দিল্লিতে, এই মিটিং এ কোনো যৌথ স্টেটমেন্ট পর্যন্ত দেওয়া হয় নাই। এর মানে হচ্ছে আমাদের তরফ থেকে যে বিষয়গুলো উত্থাপন করা হয়েছিল তার কোনগুলোই সমাধান করা, সম্মানজনক ভাবে ডিল করবার চেষ্টা ভারতের পক্ষ থেকে করা হচ্ছে না। তাহলে তেমন একটা বাস্তবতায় যে সীমান্ত হত্যা গত দশকের পর দশক ধরে চলে আসছে, আমাদের হাজার হাজার নাগরিকদেরকে হত্যা করা হয়েছে,
সেটা সমাধান আসলে কোন পক্ষে? ভারত যদি সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চায়, ভারতকে বুঝতে হবে যে বাংলাদেশ বদলে গেছে। শেখ হাসিনার আওয়ামী লীগ ফেরত আসবে না। নতজানু পররাষ্ট্রনীতির উপরে ভিত্তি করে আমাদের আর সম্পর্ক চলবে না। এই সম্পর্কের ভিত্তি হতে হবে আমাদের সবার জাতীয় স্বার্থ এবং মর্যাদা, আত্মসম্মান বোধের ভিত্তিতে হতে হবে। সবার স্বার্থ সংরক্ষণ করেই এখানে এই প্রত্যেকটা দ্বিপাক্ষিক ইস্যু সমাধান করবার সুযোগ রয়েছে বলে আমরা মনে করি। আমরা বিভিন্ন জরিপে দেখেছি যে সীমান্তে পররাষ্ট্র এবং আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আহ্বান করব, আপনারা বিজিবি বিডিআর এর মাধ্যমে গত 56 বছরে আমাদের সীমান্ত শহীদদের তালিকা প্রকাশ করবেন, হতাহতদের তালিকা প্রকাশ করবেন, কত ঘটনা ঘটেছে, কার কি পরিমাণ সম্পত্তির হানি হয়েছে, এর প্রত্যেককে অনুরোধ করছি, আহ্বান জানাচ্ছি যে আপনারা অবিলম্বে গত 56 বছরের এই সীমান্ত শহীদ এবং হতাহতদের তালিকা প্রকাশ করেন। জাতিসংঘ থেকে শুরু করে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোকে এই তালিকা পেশ করেন, প্রকাশ করেন, এবং বাংলাদেশে অবস্থিত যত কূটনৈতিক আছে ওনাদেরকে আপনারা সীমান্তে নিয়ে যান, পরিদর্শন করান, দেখেন, ওনাদেরকে দেখান, ওনাদের মাধ্যমে পৃথিবীকে দেখান যে কিভাবে ভারত আন্তর্জাতিক আইন, মানবাধিকার আইন, সীমান্ত আইন প্রত্যেকটাকে ভুলণ্ঠিত করছে, যেগুলোতে তারা স্বাক্ষর পর্যন্ত করেছে। তাদের স্বাক্ষর করা আন্তর্জাতিক কনভেনশন পর্যন্ত তারা মানছে না। তাহলে তিনি কি অবৈধ ভারতীয় না অবৈধ বাংলাদেশী, সেটা আপনারা কিভাবে সিদ্ধান্ত নিলেন? সারা দুনিয়াতে আইন আছে, প্রোটোকল আছে, অবৈধ নাগরিকদেরকে কিভাবে চিহ্নিত করতে হয়, চিহ্নিত করে কিভাবে বিদেশে ফেরত পাঠাতে হয়। আমরা যারা লম্বা সময় বাইরে ছিলাম, আমি লন্ডনের নিতে আন্তর্জাতিক আইন ইমিগ্রেশন চেষ্টা করবেন। ঘাট ধরে 2টার সময়, রাত 3টার সময় কন্টেইনারে এনে ইউরোপের কোন দেশ বাংলাদেশি নাগরিকদেরকে সমুদ্র পারে, কর্ণফুলী নদীর পারে ফেলে দিয়ে যায় না, অথবা পটুয়াখালীতে কুয়াকাটার সৈকতে ফেলে দিয়ে যায় না। এটা একটা অসভ্য আচরণ, অভদ্র আচরণ। আমরা বোধ করছি দিল্লির এই অবৈধ এবং অসভ্য আচরণ অবিলম্বে বন্ধ হওয়া দরকার। এইটা কোনো রাষ্ট্রের প্রোটোকল হতে পারে না যে অবৈধ নাগরিক হলে আপনি করবেন। বাংলাদেশেও তো লক্ষ লক্ষ হাজার হাজার অবৈধ ভারতীয়রা বাস করছে। কাউকে লাথি দিয়া তো আমরা সীমান্ত পার করায় দিই নাই, কাউকে লাথি দিয়া তো 2:30টার সময় বেনাপোল বন্দরে পালায় দিয়ে আসি নাই 0 পয়েন্টে। এই অভদ্র আচরণ তো বাংলাদেশও করে না, ইউরোপ তো অবশ্যই করে না। তাহলে ভারত যে আঞ্চলিক পরাশক্তি হবার স্বপ্ন দেখতেছে, খায়েশ দেখতেছে, কিন্তু প্রচন্ড রকম অবৈধ অমানবিক কাজ করতেছে, যে কারণে কোনো প্রতিবেশীর সাথে তার সম্পর্ক ভালো না, তার সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন কিভাবে হবে? স্বপ্ন দিয়ে আমার এক আকাশ, আমার এক বাতাস, আমার এক জল, আমার এক গঙ্গা, অথবা আসেন 140 আর 20 কোটি এক হয়ে যায়। এক তো ছিলাম আমরা হাজার হাজার বছর, শত শত বছর। আপনাদের খাদ্যের কারণে তো 47 হয়েছে। বেঙ্গল প্যাক্ট মানেন নাই, লখনৌ প্যাক্ট মানেন নাই, ক্যাবিনেট মিশন প্ল্যান মানেন নাই, লাহোর প্রস্তাব তো হওয়া দিয়ে আসে নাই, আপনাদের খাদ্যের কারণে হয়েছে। অতএব সেই খাদ্য যদি পরিবর্তন না করেন, ঐতিহাসিক শিক্ষা থেকে যদি আপনারা না বদলান, তাহলে নতুন করে বাংলাদেশের সাথে এই সম্পর্কটা কিভাবে তৈরি হবে? আজকের এই ব্রিফিং থেকে আমাদের সুনির্দিষ্ট প্রস্তাবনা হচ্ছে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে ইমিডিয়েটলি সীমান্ত হত্যা এবং পুশিং বন্ধ করতে হবে দিল্লিতে। দ্বিতীয়ত, প্রতিবেশী সুলভ সম্পর্ক আমরাও চাই, কিন্তু সেটা সম্মান, মর্যাদা এবং জাতীয় স্বার্থের ভিত্তিতে হতে হবে। বাংলাদেশ বদলে গেছে। আওয়ামী আমলের নতজানু ফ্যাসিবাদী পররাষ্ট্র নীতি আর ফিরে আসবে না। এইটা ভারতকে, দিল্লিকে বোঝা দরকার। আমরা 2টা স্বাধীন রাষ্ট্র, স্বাধীন 2টা রাষ্ট্রের ভিতরে যেমন সম্মানজনক পররাষ্ট্র নীতি থাকা উচিত, আমরা তেমন পররাষ্ট্র নীতি এবং আচরণ আমরাও করব, আমরা করতে চাই, এবং আপনারা করবেন বলে আমরা আশা করছি। গত 5 দশকে যে হাজার হাজার বাংলাদেশি নাগরিককে হত্যা করা হয়েছে, তাদের ন্যায্য বিচার এবং ক্ষতিপূরণ দিতে হবে দিল্লিকে। বিজিবিকে আধুনিকায়ন করার দাবি করছি বাংলাদেশ সরকারের কাছে। তার পর্যাপ্ত অস্ত্র নাই, ক্যামেরা নাই, রাতে যে নাইট ভিশন ক্যামেরা দরকার, পার্টিকুলারলি সার্চ লাইট দরকার, গভীর সীমান্ত এবং আপনার অন্ধকার জঙ্গলকে পাহারা দেওয়ার জন্য, এগুলো ইমিডিয়েটলি এই বাজেটে বরাদ্দের জন্য আমরা দাবি করছি। একই সাথে আমাদের সীমান্তবর্তী অঞ্চলের লক্ষ লক্ষ তরুণদেরকে সামরিক প্রশিক্ষণ দিতে হবে আমাদের সীমান্ত পাহারা দেওয়ার জন্য। আমরা কারোর সাথে যুদ্ধ করব না, যেতে গিয়ে কারো জমি দখল করব না, কারো সার্বভৌমত্ব লঙ্ঘন করব না। আমরা ভারত এবং সকল প্রতিবেশী রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং তাদের যে জমি আছে, ভূখণ্ড আছে, তাদের প্রতি শতভাগ সম্মানশীল, তাদের টেরিটোরিয়াল ইন্টিগ্রিটির প্রতি আমরা সম্মানশীল। কিন্তু আমাদের ভূখণ্ড তো দখল করতে আসলে, আমাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করলে অবশ্যই বিজিবি, আমাদের আর্ম ফোর্সেস এবং আমাদের সীমান্তবর্তী অঞ্চলের নাগরিকরা সেটা রুখে দেবে, এবং তার সকল প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের সরকারকে আমরা আহ্বান জানাচ্ছি। জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে বাংলাদেশ সরকারকে সর্বদলীয় পররাষ্ট্র নীতি নিতে হবে। আমাদের রাজনৈতিক দলগুলোর ভিতরে হাজারটা ভিন্নতা আছে, তর্ক আছে, বিতর্ক আছে, ভিন্ন মত আছে, এবং এটা আমরা অবশ্যই চালিয়ে যাব। কিন্তু আমাদের বিদেশ নীতি, আমাদের প্রতিরক্ষা নীতি, আমাদের পররাষ্ট্র নীতি, আমাদের জাতীয় স্বার্থ, স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্নে, সম্মান মর্যাদার প্রশ্নে আমরা সবাই একমত। গত কয়েকদিন আগে দেখেছেন বাংলাদেশ সরকারের একজন অ্যাডভাইজার ডাক্তার জাহেদের সাথে যে কিভাবে অভদ্র আচরণ করা হয়েছে দিল্লি বিমানবন্দরে। ডাক্তার জাহেদের অনেক বক্তব্যের সাথে আমরা একমত নই, বাংলাদেশ সরকারেরও অনেক বিষয়ের সাথে আমরা একমত নই, কিন্তু ডাক্তার জাহেদকে যেভাবে অপমান করা হয়েছে, সারা বাংলাদেশের সবাই
দল মত নির্বিশেষে এটার প্রতিবাদ করেছে, আমরাও আমাদের জায়গা থেকে প্রতিবাদ করেছি এবং করে যাব। কারণ এটা ডাক্তার জাহেদ একক ব্যক্তি না, এটা বাংলাদেশকে অপমান করা হয়েছে। এবং যদি দ্বিপাক্ষিক উন্নয়ন চান, নতুন যিনি হাই কমিশনার হয়ে বেনাপোল দিয়ে হেঁটে এসছেন, আপনি এক আলো এক বাতাস দেখেন, কিন্তু একরকম করে সম্মান মর্যাদা দেখেন না। তার উপরে ভিত্তি করে নতুন সম্পর্ক তৈরি হবে। এই সম্মান মর্যাদা তৈরি করতে হলে আমার নাগরিকদেরকে প্রত্যেক দিন দিল্লি, কলকাতা এয়ারপোর্টে, ভারতের বিভিন্ন জায়গায় ছাত্র হিসেবে, রোগী হিসাবে, ট্রানজিট প্যাসেঞ্জার হিসেবে যাচ্ছে, তাদেরকে হেনস্থা করা বন্ধ করতে হবে, তাদেরকে অপমান অপদস্থ করা বন্ধ করতে হবে, সম্মানজনক আচরণের ব্যবস্থা করতে হবে। তাহলে একইভাবে আমরা যেভাবে ভারতীয় নাগরিকদেরকে এখানে অসম্মান অপদস্থ করি না, এই আচরণটা আপনারা শেখেন। আপনারা শেখে আমাদের নাগরিকদের সাথে একইভাবে আচরণ আপনারা করবেন বলে আমরা প্রত্যাশা করছি। সরকারকে গত 56 বছরের সীমান্ত শহীদদের তালিকা প্রকাশ করতে হবে অবিলম্বে। এবং যারা হতাহত হয়েছেন, জমি হারিয়েছেন, আমাদের কোন কোন এলাকা এখনো বেদখল হয়ে আছে, কৃষি জমি বেদখল হয়ে আছে, তাদের গরু ছাগল সম্পত্তির ক্ষতি করা হয়েছে, বিএসএফ এর পক্ষ থেকে সেগুলোর তালিকা প্রকাশ করে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন, জাতিসংঘ থেকে শুরু করে বিভিন্ন কূটনৈতিক দপ্তরে প্রেরণ করতে হবে। এটা বোঝানোর জন্য যে আমার প্রতিবেশী রাষ্ট্র কিভাবে আন্তর্জাতিক আইন, কনভেনশন এবং যে রীতিনীতি আছে, প্রোটোকল আছে, সেগুলো তারা লঙ্ঘন করছে। আমরা আশা করব অবিলম্বে বাংলাদেশের কূটনীতিকদেরকে নিয়ে সরকার সীমান্তবর্তী অঞ্চলের পরিদর্শন করাবেন এবং নোম্যান্স ল্যান্ডে যে হাজার হাজার নাগরিকদেরকে মধ্যরাতে পুশিং করে গরিব নিরীহ মানুষগুলোকে অমানবিক এবং মানবেতর জীবনযাপন করতে বাধ্য করা হচ্ছে, সেইটা তারা তুলে ধরবেন। এই আহ্বান জানিয়ে আমার ব্রিফিং এখানে শেষ করছি। পার্টি চেয়ারম্যান জনাব মুজিবুর রহমান মঞ্জু ক্লোজিং বক্তব্য রেখে আজকে ব্রিফিং শেষ করে দেবেন। সবাইকে অশেষ ধন্যবাদ, আপনারা কষ্ট করে আমাদের আহ্বানে আজকে এসেছেন। আমাদের দলের পক্ষ থেকে এই বিষয়ে যে বক্তব্য সেটা আপনারা শুনলেন। আমরা স্পষ্ট করে যেটা আবারও বলছি, সরকারের পক্ষ থেকে আমরা এখন পর্যন্ত এই অমানবিক অবৈধ পুশিং এর ব্যাপারে কোনো কার্যকর পদক্ষেপ দেখতে পাচ্ছি না। আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন যে সরকার কার্যকর কি পদক্ষেপ নিতে পারে। আমাদের সাধারণ সম্পাদক বলেছেন সরকার বেশ কয়েকটা পদক্ষেপ নিতে পারে। একটা হচ্ছে যে পার্লামেন্টে অল পার্টি একটা নিন্দা প্রস্তাব আনার, আমরা আগেও দাবি জানিয়েছি, আজকেও আমরা দাবি জানাচ্ছি যে সকল দল মিলে এই ব্যাপারে একটা নিন্দা প্রস্তাব আনা এবং একটা পার্লামেন্টারি কমিটি এই সীমান্ত এলাকা পরিদর্শন করতে পারে এবং আন্তর্জাতিকভাবে এটার ব্যাপারে একটা প্রতিবাদ তুলে ধরা দরকার। আন্তর্জাতিক মহলকেও এখানে ইনভলভ করা দরকার, যেটা আমাদের দলের পক্ষ থেকে ইতিমধ্যে বলা হয়েছে। দেখেন, পৃথিবীর কোথাও এই ধরনের কাহিনী আপনারা শুনেছেন কিনা যে একটা রাষ্ট্রীয় বাহিনী তার দেশের নাগরিকদেরকে বা তার দেশের অভিবাসীদেরকে অন্য দেশের নাগরিক আখ্যা দিয়ে সীমান্তের শূন্যরেখায় খোলা আকাশের নিচে দিনের পর দিন অমানবিকভাবে অত্যাচার করে তাদেরকে সেখানে বসিয়ে রাখা এবং ঠেলে কোন ধরনের আইনি মানবিক পদক্ষেপ না নিয়ে তাদেরকে ঠেলে সীমান্তে পার করে দেওয়ার এ ধরনের উদ্যোগ, এটা তো একটা চোরাকার বাড়ি, রাতের আন্ধারে মাফিয়া চক্রের মতো একটা কাজ। সুতরাং পৃথিবীর কোন আইন, পৃথিবীর কোন মানবাধিকারের কাছে এটা গ্রহণযোগ্য নয়। আমরা বারবার বলেছি, এই যে এতগুলো আওয়ামী দুর্বৃত্ত সীমান্ত ক্রস করে পালিয়ে গেল, একটা আপনাকে শুনেছেন বিজিবির হাতে একটা এই সীমান্ত ক্রস করা আওয়ামী দুর্বৃত্তরা কেউ গুলিবিদ্ধ হয়েছে, বিএসএফ কাউকে ধরে অন্তত চট্টগ্রাম কিলগুটি দিয়েছে, এ ধরনের কোনো তথ্য কি পেয়েছেন? আমরা তো পাই নাই। আমাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাহেব, ভারত তার বিরুদ্ধে মামলা করেছে যে তিনি নাকি অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়েছেন, তাকে গুম করা হয়েছে এখান থেকে। সেই সালাউদ্দিন সাহেব মামলা থেকে খালাস পাওয়ার পর দীর্ঘদিন তিনি দেশে আসতে পারেন নাই, বলেছে যে ট্রাভেল ডকুমেন্ট নাই, ওনাকে বাংলাদেশে ফেরত পাঠায় নাই বা পাঠানোর কোনো সুযোগ দেওয়া হয় নাই। যদি সেটা দেওয়া হতো, আমরা এরকম একটা সাহসী নেতাকে জুলাই অভ্যুত্থানে আমাদের সাথে সংগ্রামে আমরা পেতাম। বেতারা অনেক কষ্ট করে টেলিফোনে যোগাযোগ করে আমাদের সাথে জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছেন, কিন্তু ওনাকে যদি একটা ট্রাভেল পাস দিত অথবা এভাবে পুশিং করে আমাদের দেশে ঢুকাই দিত, তাহলে আমরা ওনার অনেক বেশি শারীরিক, আইনি, সাংবিধানিক নানা ধরনের যুক্তিতর্ক এবং খুবই জোরালো বক্তব্য, 4টা গাড়ি আছে ওনার, সেই 4টা গাড়ির সাপোর্টও আমরা ওনার কাছ থেকে পেতাম, অথবা ওনার 4টা ড্রাইভার আছে, ড্রাইভারদেরকে আমরা আমাদের মিটিং এ পেতাম। তো সেই ধরনের কাজ আমরা দেখি না। শেখ হাসিনার মতো একটা খুনি, একটা গণহত্যাকারী আজকে সেখানে আছেন। ভারত সরকার আইনি জটিলতার কথা বলে, নানা আইন থাকা সত্ত্বেও, বন্দি প্রত্যার্পণ আইন থাকা সত্ত্বেও ভারত সরকার কিন্তু শেখ হাসিনাকে ফেরত দেওয়া বা আমাদের দেশে আইন এর সাথে সুপর্দ করার কোনো পদক্ষেপ নিচ্ছে না। অথচ অন্যায় ভাবে কিছু বাংলাভাষী
মুসলমান মানুষকে নৃশংসতার চরম পরাকাষ্ঠার দিকে তারা এই ধরনের অত্যাচার করছেন। দেখেন, আমরা এমনিতেই আমাদের পার্শ্ববর্তী এই মিয়ানমার জান্তা সরকার গণহত্যা চালিয়ে প্রায় 20 লাখের অধিক মানুষকে আমাদের এই সীমান্তের দিকে ঠেলে দিয়েছে। এই মানুষগুলো কত অমানবিক জীবনযাপন করছে গত কয়েক যুগ ধরে। সারা পৃথিবীর মানুষ দেখছে, যে আছে, কেউ কেউ হয়তো সামান্য কিছু প্রাণ পাঠাচ্ছে, কিন্তু এদেরকে ফেরত নেওয়ার জন্য কোন ধরনের পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। সুতরাং আমাদের দুই প্রতিবেশী দুইভাবে আমাদের উপরে এই যে জঘন্য এই অমানবিক চাপ তৈরি করছেন, এটার জন্য আমাদের বিশ্ব দরবারে জাতিসংঘের কাছে সকলের কাছে আমাদের বক্তব্য তুলে ধরা দরকার এবং আমাদের এই দৃশ্যটা সকলের সামনে আমি মনে করি আমরা দেখানো দরকার। আমরা মনে করি যে বাংলাদেশের প্রত্যেক মানুষের আজ ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। কয়েকটা জিনিস অত্যন্ত পরিষ্কার। ভারত আমাদের ন্যায্য পানির হিস্সা দিবে, আমাদের সীমান্তে গণহত্যা মানুষ হত্যা বন্ধ করবে। এই পুশিনের যে বিশাল কার্যক্রম তারা হাতে নিয়েছে, আমি জানি না সরকার কিভাবে নিশ্চুপ হয়ে আছেন, বা ব্যারিস্টার ফুয়াদ বলেছেন যে পার্লামেন্টে ওনারা এটাকে ব্ল্যাক আউট করে দিতে চাচ্ছেন। এটা কি মানে কোন নীতি, কি কারণে করছেন সেটা আমাদের বোধগম্য নয়। আমরা মনে করি ভারতের সাথে বন্ধুত্বের নমনীয়তা এটা আমাদের, এইটা আমাদের স্থায়ী নীতি, এতে কোনো সমস্যা নেই। কারণ আপনারা দেখেছেন সীমান্তে তারা যাদেরকে পুশিং করার জন্য অমানবিকভাবে রেখেছে, আমাদের সীমান্তবর্তী মানুষগুলো তাদের জন্য খাবার পাঠাচ্ছে, তাদের জন্য খুবই মমতা দেখাচ্ছে। আমরা সবাই ব্যথিত, কিন্তু ভারত যদি তার এই মমত্ববোধের গুরুত্ব না দেয়, এই মমত্বকে যদি তারা মানে আমাদের দুর্বলতা হিসাবে নেয়, তাহলে আমি বলবো যে আপনারা ইতিহাস পাঠ করেন। আমরা ব্রিটিশদের সাথে লড়াই করেছি, আমরা পাল সেন বংশের দীর্ঘ সংগ্রাম লড়াই আমাদের রক্তের মধ্যে আছে। কামানের গোলার মুখে দাঁড়িয়ে বাঁশের কেল্লা তৈরি করে অকাতরে জীবন দেওয়ার ইতিহাস স্মৃতি আমাদের আছে। আমরা সেই সমস্ত স্মৃতি ইতিহাস পড়েছি। হয়তো আওয়ামী লীগ এই স্মৃতিগুলো ইতিহাসগুলো মুছে দিতে চেয়েছিল, কিন্তু ইতিহাস সত্য, ইতিহাস কখনো মোছা যায় না। এটা বারবার নানা প্রেক্ষাপটে আবার জেগে জেগে ওঠে। তা আমরা বলবো এই পুশিনের প্রতিবাদে বাংলাদেশের প্রত্যেক স্কুলে, প্রত্যেক মসজিদে, প্রত্যেক মন্দিরে, প্রত্যেক প্যাগোডায় বাংলাদেশের মানুষের সাহসের ইতিহাসগুলো আবার পড়ানো হোক। কিভাবে আমরা বর্গীদের অত্যাচার মোকাবেলা করেছিলাম, কিভাবে সাম্রাজ্যবাদী শক্তির মোকাবেলা করেছিলাম, কিভাবে আমরা জীবন দিয়ে রক্ত দিয়ে লড়াই করেছিলাম, সেই জিনিসগুলো আবার সামনে আনা হোক। আগামী দিনে প্রত্যেক টেলিভিশনে, প্রত্যেক প্রোগ্রামে সবাই এই আলোচনাগুলো আপনারা তুলে ধরুন। আমরা এই পুশিন মেনে নেব না এবং কোন ধরনের দাদাগিরি অত্যাচারের কাছে আমরা মাথা নত করবো না। বন্ধুর সাথে বন্ধুত্ব, শত্রুর সাথে চোখের চোখ রেখে কথা বলার শক্তি সাহস আমরা আমাদের ইতিহাস থেকে পেয়েছি, সেটা আমরা ধারণ করবো। এটাই এই পার্টির অঙ্গীকার এবং আহ্বান। সবাইকে ধন্যবাদ। সালাম আলাইকুম। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। সবাইকে ধন্যবাদ। ভাই, আমাদের পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছে। এত বড় একটা দায়িত্ব পেয়েছে, অথচ আমাদের সাথে যে আমাদের সীমানার যে সমস্যাগুলো চলছে, জাতিসংঘে কি তিনি এই বিষয়টি তুলতে পারেন কিনা, এটা কি তার পদক্ষেপ এটা তো আমরা বারবার বলার চেষ্টা করছি। আমার কথা হচ্ছে উনি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হন বা না হন, এটা তো আমাদের একটা মৌলিক অধিকার। এই কথাটা তো জাতিসংঘে আমরা একটা সদস্য রাষ্ট্র, আমরা তো যে কোনো ফর্ম এটা আমরা তুলতে পারি। আর বাংলাদেশের যে সমস্ত দূতাবাস এবং মিশন, এখানে তো জাতিসংঘের অফিস আছে। এমন তো না যে এই কথাটা তুলতে গেলে আমাদেরকে নিউ ইয়র্কে যেতে হবে, জেনেভায় যেতে হবে, বিভিন্ন জায়গায় দেন দরবার করতে হবে। এখানে তো সকলের অফিস আছে, তারা তো দেখতে পাচ্ছেন। তাদেরকে আমরা অনুরোধ তো জানাতে পারি যে আপনারা সীমান্ত এলাকাগুলো দেখেন, প্রতিদিন পত্রিকা রিপোর্ট হচ্ছে। আমি আপনাদের মাধ্যমে আহ্বান করবো আন্তর্জাতিক গণমাধ্যম, বিবিসি, ভয়েস অফ আমেরিকা, আল জাজিরা সহ সবাইকে, যে আপনারা এই অমানবিক তৎপরতার উপরে আপনারা রিপোর্ট করেন, বিশ্ববাসীকে আপনারা এগুলো দেখান। আপনার কথার সাথে আমি যুক্ত করে বলতে চাই, আমাদের পররাষ্ট্রমন্ত্রীর যেহেতু ভালো যোগাযোগ আছে, উনি যেহেতু এখন একটা অথরিটি বিলং করেন, একটা অবস্থান ওনার আছে, সুতরাং এটা আন্তর্জাতিক অবস্থানে সেটাকে আমাদেরকে তুলতে হবে। ইভেন আমি আমাদের সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূসকেও আহ্বান করব যে আপনি এই সমস্ত বিষয়ে আপনি বক্তব্য রাখুন এবং আন্তর্জাতিক মহলের কাছে আপনি সেটা তুলে ধরুন। এটা আপনাদের মাধ্যমে আমরা সেটা আহ্বান জানালাম। সবাইকে ধন্যবাদ। ভাই, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। এটা হচ্ছে আপনি ভারতকেও বলছেন, বাংলাদেশকেও বলছেন। বাংলাদেশও আপনি বলছেন যে কোনো এরকম পদক্ষেপ নিচ্ছে না, ইন্ডিয়াও পুশব্যাক করেছে। রিসেন্টলি একটা দেখলাম হিউম্যান রাইটস ওয়াচে যে শুভেন্দু শুধুমাত্র তার ক্ষমতা আসার পরে 5,000 মুসলমানকে কোট আনকোট মুসলমানকে পুশব্যাক করেছে।
এটাকে আপনি সবচেয়ে বেশি দোষ কাকে দিবেন, বাংলাদেশকে নাকি ভারতকে নাকি ভারতের হিন্দুত্ববাদকে? দেখেন, সীমান্ত হত্যা এবং এই মুসলিমের রাজনীতি কিন্তু সব দল করেছে ভারতে। কংগ্রেসের সময় হয়েছে, আমাদের হাজার হাজার নাগরিককে কংগ্রেস ক্ষমতা থাকাকালীন এবং এই দিকে আওয়ামী লীগ থাকাকালীন সময় হয়েছে। যদি বন্ধুত্বপূর্ণ সম্পর্কই সীমান্ত হত্যা না হওয়া অথবা পুশিন না হওয়া শর্ত হয়ে থাকে, তাহলে যখন কংগ্রেস ওইদিকে এবং আওয়ামী লীগ এইদিকে অথবা জাতীয় পার্টি এইদিকে ক্ষমতায় ছিল, তখন তো সীমান্ত হত্যা হওয়ার কথা না। যদি এমন হয় যে বিএনপি জামাত ভারত বিরোধী দল, বিএনপি জামাত মৌলবাদী জঙ্গি, ভারত ভাগ করতে চায়, তাদের সময় বেশি হয়েছে আর ওই সময়টাতে কিছুই হয় নাই, ব্যাপারটা তা না। তাহলে প্রশ্ন হচ্ছে যে দুই দেশের দুই রকমের ব্যর্থতা আছে। বাংলাদেশের ব্যর্থতার জায়গা হচ্ছে নতজানুতা, যে ভারতের চোখে চোখ রেখে আমার স্বার্থ নিয়ে কথা বলতে না পারাটা, এটা হচ্ছে আমাদের দিক। আমাদের সীমান্ত রক্ষীদেরকে আমরা সাফিসিয়েন্টলি স্ট্রেংথেন না করা, তাকে আপনার আধুনিকায়ন না করা, সীমান্তবর্তী অঞ্চলের মানুষকে আপনার যতটুকু ক্ষমতায়ন করা দরকার ছিল সেটা করতে না পারা। ইকুয়ালি হচ্ছে ভারতে যেটা করছে, সুরেন্দ্র এই প্লেনকে কিন্তু ভারতের বিভিন্ন মাধ্যম বলছে যেটা অসত্য। 5,000 লোককে যদি কোনোভাবে ঠেলে দেওয়া হতো, এটা কোনো না কোনো ফর্মে কোনো না কোনো জায়গা থেকে এটা খবর পাওয়া যেত। কারণ সাডেনলি আপনি 5,000 লোককে তো নোম্যান্স ল্যান্ড থেকে ছেড়ে দিতে পারবেন না। এটা হতে পারে যে তার উপরে তার রাজনৈতিক যে প্রেশার আছে, সেই প্রেশারে হয়ে সেই সংখ্যাটা বলেছে। তবে চেষ্টা যে চলছে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি 2,000 উপরে নাগরিকদেরকে ইতিমধ্যে 68টা লোকেশন থেকে পুশিং করবার চেষ্টা করা হয়েছে। অতএব আমরা বোধ করছি যে আমাদের পজিশনের দায় আমাদের সরকারকে দিতে হবে, আমাদের পেয়ে। আমার নাগরিক হত্যার দায় আমরা অন্যকে দিতে পারবো, কিন্তু বন্ধ করবার দায়িত্ব আমাদের সরকারকে নিতে হবে। তাই দুই দিকেরই দায় আছে, কিন্তু দায়িত্ব পালনের কাজ হচ্ছে বাংলাদেশ সরকারের। আর ভারত যদি চায় সম্পর্ক, তাহলে ভারতকে প্রমাণ করতে হবে যে তারা আসলে ভালো সম্পর্কের জন্য কোয়ালিফাই করেছে। ধন্যবাদ।